আমাকে একটা কথা বলুন, আপনার তো দীর্ঘ রাজনৈতিক জীবন, তার মধ্যে একটা বিরাট বড় সময় আপনি ছিলেন বাংলার অগ্নিকন্যা বলে পরিচিত, বিরোধী নেত্রী, ফায়ার ব্র্যান্ড বিরোধী নেত্রী। আর এই মুহূর্তে প্রশাসকের ভূমিকা, দুটো অ্যাবসলিউট ডিফারেন্ট ভূমিকা। কোন ভূমিকাটাকে বেশি এনজয় করেন? দুটো ভূমিকাকেই এনজয় করি। এনজয় করি না, আমি আজও সংগ্রামী। আমার চরিত্র যদি দেখেন, আমি আমার থেকে কখনো সরে যাইনি। যখনই মানুষের কোনো বিরোধিতা হয়, এফডিআই রিটেল মার্কেটের ব্যাপারে আমাদের দল পদত্যাগ করে চলে এসছে, তখন তো আমি মুখ্যমন্ত্রী ছিলাম। তাহলে কোনটা আমার প্রায়োরিটি? জনগণ। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মামাটি মানুষ, এবং আমার তৃণমূল কংগ্রেসের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে উই আর অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল অ্যান্ড প্রো পিপুল। মানুষের জনগণের বিরোধিতা করে আমাকে দিয়ে আপনারা কেউ কিছু করাতে পারবেন না। তার কারণ আমি এইভাবে তৈরি হয়েছি। আমি স্টুডেন্ট পলিটিক্স থেকে উঠে আসার লোক। একটু জেদি বলতে পারেন, একটু একগুয়ে বলতে পারেন, সেটা কারো কারো থাকে। কারণ আমার যদি কেউ বলে তুমি অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করেন, পারবো না, কিছু বলার লাভ নেই, বলে লাভ নেই। সুতরাং আমি আমার সংগ্রামী চরিত্রটাই আমার কাজ করতে উৎসাহ যোগায়। এবং এখনও পর্যন্ত আপনাদের আমি বলতে পারি যে আমি এই চেয়ারটায় বসে কাজ করি, এটা জনগণের চেয়ার, এবং জনগণই আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার শেষ প্রায়োরিটি। সুতরাং প্রশাসক হিসেবে যখন আমি কাজ করি, তাহলে এত গ্রামে ঘুরে বেড়াই কেন? তাহলে তো আমি না ঘুরতে পারতাম। কেউ কেউ একটা সিঙ্গাপুর ট্যুর নিয়ে হিংসুটেমি কথাবার্তা বলে বেড়াচ্ছে, যা একটাও সত্য না। তার কোথায় গর্ব হবে যে সারা পৃথিবীর মানচিত্রে বাংলার নাম উঠেছে, সারা পৃথিবীর মানচিত্রে বাংলাটা 1 নম্বরে চর্চা হচ্ছে। তা না করে কি করছে? তাদের নিজেদের প্রধানমন্ত্রী এসে যেদিন থেকে এসছেন, এর মধ্যে কতগুলো দেশ ঘোরা হয়ে গেল, স্বদেশটাই চলে গেছে বিদেশে। রেলের তো এফডিআই 100% দিয়ে দিয়েছে, কালকেও ক্যাবিনেট করে। জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না কাউকে। কিন্তু অরুণ জেটলি বলছেন আপনি এফডিআই এর বিরোধিতা করেন, আপনি সিঙ্গাপুরে গিয়ে এইটাই তো হচ্ছে প্রবলেম না। অরুণ জেটলিকে আমি কি করে বোঝাই যে কাজ করলে ওয়ে আউট থাকা চাই। আমরা পিপিপি করিনি, ও আমাকে এফডিআই দেখাচ্ছে, আমি ওকে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ দেখাচ্ছি। ও আমাকে কৃষি জমি জোর করে বন্দুক দিয়ে তুলে নিতে বলছে, আমি ওকে অপশান দিচ্ছি ল্যান্ড ম্যাপ, ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ব্যাংক। ওদের তো অপশান নেই, ওদের অপশান একটাই, সেটা হচ্ছে ওরা বিক্রি করে দিয়ে ভাড়া বাড়িয়ে করে। রেলে আমি যখন ছিলাম, আমি কোনোদিনও ভাড়া বাড়াইনি, 1 পয়সাও বাড়াইনি। কেন বলুন তো? আমি অস্টারিটি করে 2000 কোটি টাকা বাঁচিয়েছিলাম, এবং সেই অস্টারিটি করে সেই টাকাটা আমি জনগণের সাবসিডি হিসেবে কাজ করতাম। আজকে আপনারা আমায় বলুন, আমরা বাস চলছে না, লোকে কষ্ট পাচ্ছে, খুব বড় জোর 1 টাকা বাড়িয়েছি, খুব কষ্ট। নিন্দুকের বক্তব্য আপনি জনমোহিনী নীতি নেন, এবং তার জন্য ফাইনালি অনেক দিন ধরে ওই লোকসানে যেতে হয়, রেলকেও যেতে হয়েছে। রেলে কোনো লোকসানে আমাদের সময় যায়নি। তার কারণ হচ্ছে রেল লোকসানে যাচ্ছে বলে রেলটাকে বিক্রি করে দেবো। রেলটা মনে রাখবেন, আমেরিকায় যান, ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখুন, আমেরিকার রেল বিক্রি করেনি কেন? ব্রিটেন করেনি কেন? দেয়ার আর সো মেনি কান্ট্রিজ, তারা কোনোদিন বিক্রি করেনি। ইন্ডিয়া বিক্রি করছে কেন? সবটাই রেলটা মনে রাখবেন অনেক কাজে লাগে। আমি আর বললাম না বেশি, পারমাণবিক থেকে শুরু করে অনেক কাজেই লাগে, আর কিছু বললাম না। আমি রেলে কাজ করে এসেছি। দেশের ডিফেন্স থেকে শুরু করে সবটাই যদি আপনি বিক্রি করে দেন, কিছুটা আপনি নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল ট্রান্সপোর্ট টেকনোলজি আমরা নিই। আমার একটা ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে একটা বিদেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে প্যাচ আপ করতেই পারে। আমরা তো 13টা মৌ করেছি। সামনে কে? সামনে আমার ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমাকে ডোমেস্টিকটাকেও বাঁচাতে হবে। কে বলেছে আমি শপিং মলের বিরুদ্ধে? তার সঞ্জীব গোয়েঙ্কা শপিং মল তো আমি গিয়ে উদ্বোধন করে এসেছি। 1টা 2টো শপিং মল বা 1টা 2টো বিগ বিজনেস হাউস হোক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তাই বলে পাড়ার সব মুদির দোকান সর্বনাশ করে দিতে পারবো না। আমার দেশের 50 কোটি লোক, 100 কোটি লোকের মধ্যে তাদের কারো একটা ছোট চায়ের দোকান আছে, কারো একটা পানের দোকান আছে, কারো মিষ্টির দোকান আছে, কারো একটা স্টেশনারি দোকান আছে। স্মল মিডিয়াম লোকেদের মনে রাখবেন, সবটাই যদি আমরা বিক্রি করে দিই, তারা কোথায় যাবে? আমি যতক্ষণ একটা মানুষকে খেতে না দিচ্ছি, তার মুখের ভাত কাড়ার অধিকার আমার নেই, সাবস্টিটিউট না করা পর্যন্ত। কাজেই আমরা সাধারণ মানুষের পক্ষে আমরা কি বলছি, তুমি দেশটাকে পুরো বিক্রি করো না। মনে রাখবেন একটা বড় কথা বলছি আপনাদের, এক সময় ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করেছিলেন, অনেকে অনেক সমালোচনা করেছিলেন। তার জরুরি অবস্থাটাকে আমরা মানি না, কারণ তখন আমরা অতটা জানতামও না, ছোট ছিলাম। কিন্তু আপনারা আমায় বলুন, সেই সময় ব্যাংক জাতীয়করণ করেছিল, কয়লার খনি রাষ্ট্রায়ত্তকরণ করেছিল, কিন্তু একদিকে সেই সময় সারা পৃথিবীতে যখন অনেকটাই ধস নেমেছিল অর্থনীতির, আমরা কিন্তু এর পরের পর্যায়ে আমরা কিন্তু বেঁচে গেছিলাম সেই সময়টা। তারপরে ধরুন এই যে আরেকটা ধস নামলো যেটা অর্থনীতিতে, আপনার ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে, এডিবি থেকে শুরু করে, সারা পৃথিবী থেকে শুরু করে, আমেরিকা, লন্ডন থেকে শুরু করে সারা ইউরোপ, এশিয়া একটা ডিজাস্টার হয়ে গেল, অর্থনীতিতে ধস তো নামলো। কিন্তু তখন ইন্ডিয়াতে খুব একটা এফেক্ট করেনি। কেন করেনি?
কারণ আমাদের স্মল মিডিয়াম এবং আমাদের অ্যাসেটগুলো আমাদের সাথে ছিল বলে আজকে যে পর্যায়ে ভারতবর্ষের অর্থনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে, এর ফলে যে কোনো দিন ধস নামবে। ওই যে UTI 64 হয়েছিল আপনারা সব জানেন তো, US 64, নানা রকম। তো কথা হচ্ছে আজকে যে কায়দায় যাচ্ছে বিজেপি গভর্নমেন্ট, তাতে কিন্তু যে কোনো দিন যদি আবার একটা ধস নামে, এটা 4-5 বছর 10 বছর পরে হয়, তখন কিন্তু আর ঘুরে দাঁড়াবার জায়গা থাকবে না, সেখানে ইন্ডিয়ানরাও সাফার করবে, সেদিন কিন্তু বাঁচাবার কেউ থাকবে না। সুতরাং আমি একটু জনগণের পক্ষে, কিন্তু সাবসিডি কোথাও আমি দেবো না দেবো সেটা আমাকে ভাগ করে নিতে হবে। কিন্তু জনগণের পক্ষে বলছেন, কিন্তু এবং অগ্নিকন্যা থেকে প্রশাসক এই জার্নিটা না, আমি অগ্নিকন্যা থেকে আপনি আমাকে বাদ দিলেন কেন? আমি এখনো বিদ্রোহী আছি, আমি এখনো আছি। আপনি দেখেন না, যখন কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহী, না না, রাজ্যেও দেখবেন, মনে রাখবেন আমার প্রতিবাদী চরিত্র বা প্রতিরোধী চরিত্র জেনুইন। আমি নাটক করে করি না, নাটক করলেও কষ্ট করে নাটকটা শিখতে হয়, এত সহজ নয় যে একদিন আমি বসলাম 2 ঘন্টা বসলাম, ছবি তুললাম, পালিয়ে গেলাম। আমি 26 দিন, মনে রাখবেন, আমি অনশন করেছিলাম কন্টিনিউয়াস। আমি ভিখারি পাশওয়ানের সেই দিন থেকে শুরু করে তখনও অনশন করেছিলাম 3 দিন। আমি সিঙ্গুর নিয়ে অনশন করেছি 26 দিন, 14 দিন ধর্ণা দিয়েছিলাম নর্দমার ওপর বসে থেকে। আমি মানবাধিকার ধর্ণা দিয়েছিলাম 21 দিন কলকাতার রাজপথে। আমি যেটা শুরু করি আমি সেটা শেষ করি। আমি এখানকার এদের মতো নয় লোক দেখানো, তখন টিভি ছিল না যে টিভির সামনে মুখ দেখাবো আর পালিয়ে যাব, এ রাজনীতি আমি করি না। রিলে অনশন, যার কোনো ভ্যালুই নেই। আমি 72 ঘন্টা খাবো, ও 72 ঘন্টা খাবে। আমি 24 ঘন্টা খাবো, ও 48 ঘন্টা খাবে। এর কোনো গুরুত্ব নেই, এটা মাথায় রাখবেন। কাজে আন্দোলনটা সেই করতে পারে আন্দোলনের প্রতি যাদের ডেডিকেশন থাকে, ডিটারমিনেশন থাকে, ডিভোশন থাকে, এবং ইটস এ ডিসিপ্লিন লাইফ অলসো। কিন্তু সেই সময় যখন আন্দোলন করছেন তখন আপনি দিদি, আর এখন আপনি ক্রমশ ম্যাডামে পরিণত হচ্ছেন, দিদি থেকে ম্যাডাম। দিদি আমাকে সবাই বলে, পাবলিক আমাকে আজও দিদি সম্বোধন করে। আমি রাস্তা দিয়ে যখন যাই আমি দেখি কেউ না কেউ ডাকছে দিদি বলে চিৎকার করে, আমি ঘুরে দাঁড়াই, কারণ আমার ওই মুখটা অনেক সময় ভাসে, এটা আজও আছে। ম্যাডাম বলতে পারেন কে বলে, এটা তো অফিসারদের একটা সিস্টেম আছে। আমি অফিসারদের প্রোটোকল কী করে নষ্ট করব? একটা প্রোটোকল আছে। আমি যদি কোনো রাষ্ট্রপতিকে দেখি, প্রণবদাকে আমি প্রণবদাই বলি, আমি প্রণবদাকে জিজ্ঞেস করেছিলাম একদিন, দাদা আপনাকে তো এক্সেলেন্সি বলতে হবে। তো আমি আপনাকে আগে তো দাদা বলতাম, তো এখন ইওর এক্সেলেন্সি বলবো? মাননীয় রাষ্ট্রপতি হয়ে গেছেন আপনি এখন, নাকি আমি দাদা বলবো? বলে তুই আমাকে দাদা বলেই সম্বোধন করিস, এটা পারমিশন নিয়ে। কাজেই কতগুলো সিস্টেম আছে যেখানে গভর্নরকে দেখলেই আপনাকে ইওর এক্সেলেন্সি বলতে হয়, কাউন্সিলরদের দেখলে, অথবা ফরেন মিনিস্টারদের দেখলে, বা ফরেন প্রাইম মিনিস্টারদের দেখলে, এগুলো কতগুলো প্রোটোকল আছে। এটা হচ্ছে অফিসাররা তাদের প্রোটোকল। আপনারই দলের নিচু স্তরের কর্মীদের সঙ্গে দেখা যাক আপনার যে যোগাযোগটা আগে ছিল, এখনো কি সেই যোগাযোগটা আছে? অফকোর্স, কে বলেছেনি? আমি তো মাঝে মাঝেই ঘুরি। আপনারা জানেন আমাদের সরকার 72টা মিটিং করেছে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে, যেটা গ্রাস রুটে গিয়ে, যা পৃথিবীর কোথাও হয়নি। বিডিও, লাইনের লোক, এবং সেই জন্যই আমরা কিন্তু আজকে কাজে 100 দিনের কাজে 1 নম্বর। সেই জন্যই স্কিল ডেভেলপমেন্ট আমরা 1 নম্বর। সেই জন্যই 16 লক্ষ মেয়েকে নাম রেজিস্টার করে টাকাটা দিয়ে দিতে পেরেছি। যুবশ্রী 1 লক্ষ ছেলে মেয়ে ভাতা পায়। এইভাবে আমার কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে, আমার বিপিএলের বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে, আমার পঞ্চায়েতের কাজ থেকে শুরু করে সব কিছু আমরা করছি, বিকজ আমরা গ্রাসরুটে গিয়ে পৌঁছচ্ছি। যখন আমি গ্রাসরুটে যাই আমার সাথে সবার দেখা হয়। তো আমি তো একটা জেলায় বছরে 4-5 বার 10 বার করে যাই। আর 2 হচ্ছে জঙ্গলমহলে আমি কিছু না হলেও 40 বার গেছি। আর দার্জিলিং বা উত্তরবঙ্গ তরাই ডুয়ার্স মিলিয়েও প্রায় 45-50 বার গেছি। সবার সাথে দেখা হয়, সবার সাথে কথা, আর সবার খোঁজ রাখি। আমায় কিন্তু ভাববেন না আমি এখানে বসে আছি বলে নলহাটির ব্লকে কী হচ্ছে আমি খবর রাখি না। আমায় কিন্তু ভাববেন না আমি এখানে বসে আছি বলে গোঘাট খানাগুলো কী হচ্ছে আমি খবর রাখি না। আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম, একটা কালজনী নদীর একটা ছোট্ট বাঁধ ভেঙে গিয়েছিল, তো সঙ্গে সঙ্গে খবর নিয়ে সেটাকে সারাবার ব্যবস্থা করেছি। আমি যেখানেই থাকি অফিসটা আমার সাথে চলে। আমি এমনকি রাত 8টা-9টা পর্যন্ত এখানে কাজ করার পরেও যখন বাড়ি যাই, আমি ডেলি স্কুল ছাত্রীর মতো অফিস করি, এবং যখন বাড়ি যাই তখন কিন্তু আমাকে সারাক্ষণ এই কাজটা করতে হয়। মানে আপনি গজদন্ত মিনার নিবাসী নন? পরে বাবার এ থেকে হবে, গজদন্তই আমার নাই। আমার একটা আক্কেল দাঁত আছে, বুঝতে পারেন, এটা মানুষকে প্রোটেকশন দেয়।